চলে এলাম ভূত বাগানের কথামালার আজকের গল্প নিয়ে। আজ শোনাব প্রমথ চৌধুরীর লেখা গল্প। গল্পের নাম ভূতের গল্প। আমি কখনো ভূত দেখিনি, আর যারা দেখেছেন তারা কি যে দেখেছেন তা বলতে পারেন না। তাদের কথা প্রায় অস্পষ্ট। তার কারণ ভূত হচ্ছে অন্ধকারের জীব। আমি একটি ভদ্রলোকের মুখে দিনাজপুরের রেলগাড়িতে যে অদ্ভুত গল্প শুনেছি তার প্রধান গুণ এই যে ব্যাপারটা যা ঘটেছিল তার একটা স্পষ্ট রূপ আছে। আমি কলেজ থেকে বেরিয়ে রেল রাস্তায় কন্ট্রাক্টরি কাজে ভর্তি হই। ওই ছিল আমার পৈতৃক ব্যবসা। আমি একবার পার্লাকিমেরি যাচ্ছিলাম। পার্লাকিমেরি কোথায় জানেন? গঞ্জাম জেলায়। বিএনআর এর বড় লাইন থেকে পার্লাকিমেরি পর্যন্ত যে ফ্যাকড়া লাইন বেরিয়েছে সেই লাইন তৈরির কন্ট্রাক্ট আমরাই নেই। আর তার হিসেব নিকেশ করতে সেখানকার রাজার ওখানে যাই। গাড়ি যখন বিরহামপুর স্টেশনে পৌঁছলো তখন বেলা প্রায় 11টা। ওই 11টা বেলাতেই মাথার উপরে আর চারপাশে রোদ এমনি খা খা করছিল যে কলকাতায় বেলা 2-3টেতেও অমন চোখ ঝলসানো রোদ দেখা যায় না। সে তো আলো নয়, আগুন। এরকম আলোয় পৃথিবীতে অন্ধকার বলেও যে একটা জিনিস আছে তা ভুলে যেতে হয়। গাড়ি স্টেশনে পৌঁছতেই একটি হৃষ্টপুষ্ট বেঁটেক্ষত সাহেব এসে কামরায় ঢুকলেন। তিনি যে একজন বড় সাহেব তা বুঝলুম তার উর্দি পরা চাপরাশিদের দেখে। দুটি একটি বাবুও সঙ্গে ছিলেন। মাদ্রাজি কি উড়ে চিনতে পারলুম না, কিন্তু তাদের ধরন ধারণ দেখে বুঝলুম যে তারা হচ্ছেন সাহেবের অফিসের কেরানি। কারণ তারা সাহেবের জিনিসপত্র সব গাড়িতে উঠল কিনা তার জন্য প্ল্যাটফর্ম ছোটাছুটি করছিলেন। আর মধ্যে মধ্যে কুলিদের পিঠে ও মাথায় চটটা চাপড়টা বেশ লাগাচ্ছিলেন। অবশেষে গাড়ি ছাড়ল। প্রথমে সঙ্গীটিকে দেখে আমার একটু অস্বস্তি বোধ হচ্ছিল, কারণ তার চেহারাটা ছিল বুলডগের মতো। তার উপর তার মুখটি ছিল আগাগোড়া সিঁদুরে লেপা। আমি ভাবলুম রোদে তেতে মুখ এরকম লাল হয়েছে। 5 মিনিট পরেই হুইস্কির বোতল খুলে একটি গ্লাসে প্রায় 8 আউন্স ঢেলে তার সঙ্গে নামমাত্র সোডা সংযোগ করে এক চুমুকে তা গলাধঃকরণ করলেন। তারপর ঠোঁট চেটে আমাকে সম্বোধন করে বললেন, Will you have some? আমি বললুম, নো থ্যাংক ইউ। এ কথা শুনে তিনি বললেন, There is a quart a drop of Harris in a gallon of that. It is Pakkapat, my native place. আমিও হুইস্কি এত নিরীহ শুনেও
তার অমৃতে ভাগ বসাতে রাজি হলুম না। তখন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, Don't you drink? আমি বললুম, আই ডু, বাট আই ড্রিঙ্ক ব্র্যান্ডি। মিথ্যে কথা না বললে আমাকে তার এক গ্লাসের ইয়ার হতে হতো। আমার উত্তর শুনে তিনি বললেন, Dreamer constipating stuff, but for one's liver. However, didn't drink too much. এরপর তিনি আমাকে পাক্কাপার্থের রসাস্বাদ করতে আর পিড়াপিড়ি করেননি। নিজেই তার মেজাজ ঝালিয়ে নিতে যখন তখন ঢুকঢাক আরম্ভ করলেন। আমি যখন বেলা 2টোয় গাড়ি থেকে নেমে যাই, তখন তিনি তার খালি বোতল গাড়ির জানলা দিয়ে ফেলে দিলেন। একটি নতুন বোতলের মাথায় রাংতার পাগড়ি খুলতে বসে গেলেন। লোকটা দেখলুম বেজায় মদ খায় বটে, কিন্তু বেএখতিয়ার প্রাসাদেই হোক আর যে কোনো কারণেই হোক, তিনি ক্রমে মহা বাচাল হয়ে উঠলেন ও আমার সঙ্গে গল্প শুরু করলেন। অর্থাৎ সে গল্পে আমি হলুম শ্রোতা আর তিনি হলেন বক্তা। আমার পরিচয় পেয়ে তিনি বললেন যে তিনিও এ অঞ্চলের একজন বড় সরকারি ইঞ্জিনিয়ার, আর কার্যসূত্রে তিনিও দেশে কি দেখেছেন আর তার জীবনে কি অসাধারণ ঘটনা ঘটেছে সে সম্বন্ধে নানা রকম খাপছাড়া ও এলোমেলো বক্তৃতা করলেন। দেখলুম লোকটা শুধু মধুর রসের নয়, মধুর রসের রসিকও। গঞ্জাম ছাড়িয়েই মাদ্রাজ, আর মাদ্রাজে নাকি দেদার অপূর্ব সুন্দরী মেয়ে আছে। যদিচ পথে ঘাটে যাদের দেখা যায় তারা সব যেমন কালো তেমনি কুৎসিত, তবে যারা এআই সুন্দরী তারা সব অসূর্য স্পর্শা, আর ওই সব গুপ্তরত্নদের সন্ধান দিতে পারে আর তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারে শুধু পিডব্লিউডির বড় বড় মাদ্রাজি কন্ট্রাক্টররা। সেই সঙ্গে তিনি বললেন যে তুমি যখন একজন বাঙালি, তখন তুমি যদি এদেশে প্রেম করতে চাও তো তোমায় তা করতে হবে ওই সব কালো কুলি স্ত্রীলোকদের সঙ্গে। সে প্রেমের ভিতর নেই কোনো রোমাঞ্চ, আর আছে নানা রকম বিপদ। তারপর তার অনেক প্রেমের কাহিনী শুনলুম। দেখলুম ভদ্রলোকের জীবনে যা ঘটেছে সব রোমান্টিক, কিন্তু তার বর্ণনা ভীষণ রিয়েলিস্টিক। সেই সব মাদ্রাজি হেলেন, কিওপেট্রাদের কথা সত্য কিংবা সাহেবের সুরার স্বপ্ন তা বুঝতে পারলুম না, কিন্তু তার একটি গল্প সত্য বলেই মনে হলো, আর সেটাই আজকে বলবো। গল্প সাহেব বলেছিলেন ইংরেজিতে, আর আমি বলবো বাংলায়। আমি তো আর কিপলিং নই যে মাতালের মুখের অদ্ভুত গল্প দা কাটা ইংরেজিতে আপনাদের কাছে বলতে পারবো। যাই হোক, ইঞ্জিনিয়ার সাহেব যা বলেছিলেন তাই শুরু করছি। আমি যখন বিলেত থেকে চাকরি পেয়ে প্রথম এ দেশে আসি, তখন এ অঞ্চলের একটি জঙ্গলে জায়গা হলো আমার প্রথম কর্মস্থল।
কাজ জঙ্গলের ভিতর দিয়ে একটি পাকা রাস্তা তৈরি করা। আর সেই সঙ্গে আমার পূর্বে যিনি এ কাজে ছিলেন, অর্থাৎ মিস্টার রোজার্স, তার কবরের উপর একটি স্মৃতিমন্দির খাড়া করা। এখানে চাকরি করতে এসে নাকি অনেক ইঞ্জিনিয়ার আর বাড়ি ফেরেনি, কবরের ভিতর চলে গেছে। আমি কত খেটে, কত ঘোড়ায়, বহু কষ্টে কর্মস্থলে উপস্থিত হয়ে দেখি চারপাশে শুধু ঘোর জঙ্গল, আর মধ্যে মধ্যে ছোট ছোট ন্যাড়া পাহাড়। আর যেখানে একটু সমান জমি, সেখানে 2-4 ঘর লোকবসতি আছে। আর ওইসব স্থানীয় লোকেরাই জঙ্গল কাটে, মাটি খোঁড়ে, রাস্তায় কাকড় ফেলে, আর দুর্মুষ দিয়ে পিটিয়ে তা দুরস্ত করে। একটি 200 ফুট উঁচু পাহাড়ের উপর ছিল একটি পিডব্লিউডি বাংলো। সে বাংলোটি 3 কাল গেছে আর 1 কাল আছে। শুনলুম সেখানেই আমাকে থাকতে হবে। সঙ্গে থাকবে আমার আদি দ্রাবিড় চাকর বাকর আর 2 জন স্থানীয় চৌকিদার। আমার বাসস্থান দেখে মন দমে গেল। কোথায় পার্থ আর কোথায় এই ভূতপ্রেতের শ্মশান। সে যাই হোক, ঘরে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে রাত্রিরে ডিনারের পর শুতে যাচ্ছি। এমন সময় একজন চৌকিদার এসে বলল, শোবার আগে খাবার ঘরের দুয়ারটা ভালো করে বন্ধ করে রাখবেন, ও ঘরে একটি বাতি রাখবেন। এখানে কত কিছুর ভয় আছে, আর রাত্রিরে যদি কেউ আপনার ঘরে ঢোকে তো আমাকে ডাকবেন। আমরা এই বারান্দাতেই শুয়ে থাকব। শোবার ঘরে ঢোকবার আগে এমনিতেই আমার গা ছমছম করছিল, তার উপর চৌকিদারের কথা শুনে গা আরও ভারী হয়ে উঠল। পা যেন আর চলে না। শেষটায় ঘরে ঢুকে দুয়ার বন্ধ করলুম। তারপর বিছানার পাশে টেবিলের উপরে একটি ছোট্ট ল্যাম্প ও রিভলভার রেখে শুয়ে পড়লুম। রাত 2টো পর্যন্ত ঘুম হল না। নানা রকম ভাবনা চিন্তা, যে ভাবনা চিন্তার কোনো রূপ মাথা মুন্ডু নেই। তারপর যেই একটু ঘুমিয়ে পড়েছি, অমনি একটা খটখট খটখট আওয়াজ শুনে জেগে উঠল। প্রথমে মনে হলো নাবার ঘরের কবাট হয় বাতাসে নড়ছে, না হয় ইঁদুরে ঠেলছে। এই দেশে এক একটা ইঁদুর এক একটা বিড়ালের মতো। তারপর যখন দেখলুম শব্দ আর থামে না, তখন বিছনার থেকে উঠে রিভলভার হাতে নিয়ে নাবার ঘরের দরজায় খুলে দিলাম। খুলেই দেখি একটি স্ত্রীলোক, চমৎকার দেখতে, একেবারে নীল পাথরের ভিনাস। তার গলায় ছিল লাল রঙের পুঁতির মালা, 2 কানে 2টি বড় প্রবাল গোজা, আর ডান হাতের কবজায় একটি পুরু শাঁখের বালা। মাথার বাঁদিকে চুলো বাঁধা ছিল, আর পরনে 1 হাত চওড়া লাল পাড়ের সাদা শাড়ি। এ মূর্তি দেখে আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। সে আমায় দেখে হেসে বলল, তোমার ওই পিস্তল দেখে আমি ভয় পাইনি। গুলি আমার গায়ে লাগবে না। আমি কেন এখানে এসেছি জানো?
তুমি যার বদলি এসেছো, আমি ছিলুম সেই রাজা সাহেবের রাজরানী। এই হচ্ছে আমার ঘর, এই হচ্ছে আমার বাড়ি। আমি এই খাটে শুতুম, আর ওই চৌকিতে বসে কাচের গ্লাসে বিলেতি আড়ক খেতুম। এক কথায় আমি রানী হালে ছিল। তারপর রাজা সাহেব একবার ছুটি নিয়ে বিলেত গেল, আর ফিরে এলো মোমের পুতুলের মতো বিলেতি মেম নিয়ে, আর আমাকে দিল সরিয়ে। সাহেব কিন্তু আমাকে মাস মাস খরচার টাকা পাঠিয়ে দিত। তার মাসখানেক পর সে মেমটি একদিন হঠাৎ মারা গেল, অথচ তার কোনো রকম ব্যারাম হয়নি। রাজা সাহেব তার স্ত্রী কিসে মারা গেল ভেবে পেল না। তারপর তার চৌকিদার তার কানে কি যে মন্ত্র দিল, তাতেই ঘটল সর্বনাশ। ও বেটা ছিল আমার দুশমন। মেমটি মারা যাবার কিছুদিন পরে যখন দেখলুম সাহেব আর আমাকে ডেকে পাঠালে না, তখন আমি মনে করলুম সাহেবের কাছে নিজেই ফিরে যাই। সে আমাকে আবার নিশ্চয়ই ফিরে নেবে। রাজা সাহেবকে আর কেউ জানুক আর না জানুক, আমি তো জানতুম। দিনটে কুলি মজুর নিয়ে কাটাতে পারলেও রাত্রিতে আমাকে ছাড়া সে থাকতে পারবে না। যে রাত্রিতে ফিরে এলুম এই নাবার ঘর দিয়ে, রাজা সাহেব তোমারই মতো পিস্তল হাতে করে এসে আমাকে দেখা মাত্রই গুলি করল, আর ওই দু বেটা চৌকিদার আমার লাশ জঙ্গলে ফেলে দিল। এই কথা বলে সে ঘরের ভিতরে তাকিয়ে বলল, ওই যে রাজা সাহেব আসছে। আমি মুখ ফিরিয়ে দেখি যে খাটের পাশে 6 ফুট লম্বা একটি ইংরেজ ভদ্রলোক দাঁড়িয়ে আছে। মরা মানুষের মতো তার ফ্যাকাশে রং, আর শরীরে আছে শুধু হাড় আর চামড়া। আর খাটে ধবধবে কাপড়ের মতো সাদা একটি ইংরেজ মেয়ে মৃত্যুশয্যায় শুয়ে আছে। ইংরেজ ভদ্রলোকটি আমাকে দেখে বললে, ও পিচাসী এখনো মরেনি, ও এখনো বেঁচে আছে। ওই আমার স্ত্রীকে বিষ খাইয়ে মেরেছে। নতুন সাহেব এসেছে শুনে এখানে এসেছে আবার তার স্পন্দে ভর করতে, আর বড় নির্ঘাত করবে, কারণ ও জাদু জানে। ওর বিস্কিট চাইতেও সাদা চামড়ার উপর টান বেশি। আর তুমি যদি ওর রূপের আগুনে পুড়ে মরতে না চাও, যেমন আমি মরেছি, তবে এক্ষুনি ওকে গুলি করো। এ কথা শুনে ব্লুভ্যান্স উত্তর করলে, মিথ্যে কথা, আমি ওর স্ত্রীকে মারিনি, ওই আমাকে মেরেছে, তারপর নিজে মদ খেয়ে মরেছে। সাহেবটি আমাকে বলল, আমার কথা শোনো, ছোড়ো, তোমার বিদর্ভার আর দেরি নয়। এইসব দেখে শুনে ভয়ে আমার গায়ের রক্ত ক্ষীণ হয়ে গিয়েছিল, আর আমি একেবারে হতবুদ্ধি হয়ে পড়েছিল। তাই আমি না ভেবে চিনতে রিভলভার ছিল। সঙ্গে সঙ্গে হুইস্কি বোতল মেঝে পড়ে চুরমার হয়ে গেল, আর বাতিও নিভে গেল। গোলমাল শুনে চৌকিদারেরা লণ্ঠন হাতে করে
হুড়মুড় করে ঘরের ভিতরে ঢুকে পড়ল। আমি তাদের বললুম যে ঘরে চোর ঢুকেছিল, তাই আমি পিস্তল ছুঁড়েছি। তারা একটু হাসলে। তারপর সমস্ত বাড়ি আর তার চারপাশে খুঁজে কাউকেই দেখতে পেল না। তখন বুঝলুম যে রাত্রিরে ঘরে যা হয়েছিল সে ভূতের কাণ্ড। তারপর থেকেই আমি আর একা শুতে পারি না। শুলেই ওই ব্লু ভেনাস চোখের সামনে এসে খাড়া হয়, আর আমি অমনি ভয়ে আড়ষ্ট হয়ে যাই। অবশ্য এখন আর সে আসে না, কিন্তু তার স্মৃতি আসে তার রূপ ধরে। এরপর সাহেব এই বলে তার বলা শেষ করলেন যে শেষটায় যাতে একা শুতে না হয় তার জন্য বিয়ে করলুম। আমার স্ত্রী পাক্কাপার্থ ঘোর খ্রিস্টান ও সম্পূর্ণ নির্ভীক। সে ভূতে বিশ্বাস করে না, করে শুধু ভগবানে। আর আমি ভগবানে বিশ্বাস করি না, কিন্তু ভূতে করি। আমরা ইঞ্জিনিয়াররা সব সায়েন্টিফিক ম্যান। ধর্মের রূপকথা হেসে উড়িয়ে দিই, আর শুধু তাই বিশ্বাস করি যার প্রত্যক্ষ প্রমাণ পাই। এইসব কারণে এ গল্প আমি মুখ ফুটে আমার স্ত্রীর কাছে বলতে পারিনি এই ভয়ে যে আমার কথা শুনে সে হেসে উড়িয়ে দেবে। ইঞ্জিনিয়ার সাহেবের গল্প শুনে আমি বলতে যাচ্ছিলাম যে তুমি যা দেখেছ তা হচ্ছে ব্লু ডেভিল ডিটির প্রাসাদে, কিন্তু তার মুখে ভীষণ আতঙ্কের চেহারা দেখে চুপ করে রইলেন। তারপর গাড়ি থেকে নেমে পড়লেন। আমি অবশ্য ওই সাদা কালো ভূতের মারাত্মক প্রণয় কলহের রোমান্টিক কাহিনী বিশ্বাস করিনি, কিন্তু সে রাত্রিরে পার্লাকি মেরির ডাক বাংলোর চৌকিদারকে আমার ঘরে শুইয়ে রেখেছিলেন।